হিন্দুত্ব আর হিন্দু ধর্ম এর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। যেমন জায়ন আর ইহুদিবাদ, জায়নিস্ট যারা তারা দ্বারা সবসময় মুসলমানকে শত্রু হিসেবে আখ্যায়িত করে ফেলেছে। একটা মুসলমান রাষ্ট্র 47 থেকে 49-এর মধ্যে আপনি হায়দ্রাবাদ গ্রাস করলেন, আপনি কাশ্মীর গ্রাস করলেন, আপনি গোয়া গ্রাস করলেন, আপনি 12টা প্রিন্সলেস স্টেটকে গ্রাস করে ফেলে দিলেন। এবং এই জন্যই বাবুরা যাতে দখল করতে পারে সেজন্য সাউথ ব্লক তৈরি। এই সাউথ ব্লক নিয়ে কেউ কোনো কথা বলার সাহস পাবে না। ওরা যে সাউথ ব্লকেরই হচ্ছে সন্তান হচ্ছে এই দুইটাই পরিচালনা হয় কোথা থেকে? দিল্লি থেকে। এই দিল্লির কাজটা হচ্ছে এই উপমহাদেশে অস্থিরতা তৈরি করে রাখা। প্রথমে একটা দেশকে মানে উইক করতে গেলে কী করতে হয় জানেন? তার সেনাবাহিনীকে দুর্বল করতে। আপনি রক্ষী বাহিনী গঠন করে বললে সেনাবাহিনীর দরকারই নেই। প্যারামিলিশিয়া গঠন করে আপনি বললেন সেনাবাহিনীর দরকার নাই। সেনাবাহিনীর বুট ছিল না আমার দেশে। সেনাবাহিনী একবেলা রুটি খেতে পারত, ওরা খেতে বিরিয়ানি। শেখ সাহেবকে না মেরে ফেলে দিয়ে দেশের স্বাধীনতা কীভাবে রক্ষা হতো? এই 7ই নভেম্বর সিপাহী জনতা বিদ্রোহ করে ওই জেলের তলা ভেঙে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বের করে নিয়েছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করলে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গ্রিন লিপিডের আজকের আয়োজন আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি ইকরামুল হাসান রোহানি। আজ আমাদের সাথে আছেন একজন বিশেষ অতিথি, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সেন্টার ফর সিভিল রাইটসের মহাসচিব ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির। আসসালামু আলাইকুম। আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রিন লিপিডের পক্ষ থেকে। আপনাকে আন্তরিক মোবারকবাদ, আপনার দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা এবং আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর শুরুতে জুলাই বিপ্লবে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, পাশাপাশি জুলাই চার্টারের যে মূল লক্ষ্যবস্তু কী জন্য বাস্তবায়ন হচ্ছে না, এটা সম্পর্কে আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছি। জি। জুলাইকে বুঝতে গেলে আমাদের যারা 71-এর পরে জনতা, তাদের তো 71 দেখা সম্ভব হয়নি। তো আমার যতটুকু বয়স বা যতটুকু আমি 90-এর আন্দোলন দেখছি, 96 সাল দেখছি, 2007 থেকে 9 পর্যন্ত দেখার সৌভাগ্য হয়। তারপরে হাসিনার টানটায় এই 12 সাল থেকে দেখার সৌভাগ্য হয়। সো যদি তাত্ত্বিকভাবে বলেন, আমি এক জায়গায় বলছিলাম যে 7ই নভেম্বর হচ্ছে বাংলাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধের বিজয় দিবস। 16ই ডিসেম্বর বিজয় দিবস কোনো দিনই ছিল না। আমার মনে হয় সেদিন এই টকশোতে কথা বলছি, এটা হয়তো অনেকে বুঝতে পারেন, যেমন অনেকেই বোঝে না কেন আমরা বলি দিল্লি না ঢাকা। অনেকের সাথে গোলায় ফেলে দেয় পিন্ডি না ঢাকা। জি। বস্তুগত কিছু জিনিস আছে যেটা বোঝার আছে। সেটা হচ্ছে দিল্লি মানেটা কি, কেন ওখানে ইন্ডিয়া বললাম না, কেন ওখানে কলকাতা বললাম না, কেন ওখানে বোম্বে বললাম না। দিল্লির সাথে দুইটা জিনিস সম্পর্কিত। একটা হচ্ছে 1912 সালে কিন্তু কলকাতা থেকে রাজধানী চলে যায় কোথায়? দিল্লিতে। যাওয়ার পিছনে প্রধান কারণ ছিল বাঙালি, বা তখন তার বাংলাদেশ ছিল না, এই বঙ্গভূমির সবসময় বলা হতো এরা রাজনৈতিক দিক থেকে অনেক প্রোগ্রেসিভ। এবং গোখলে একটা কথা বলছিল, হোয়াট বেঙ্গলস থিঙ্ক টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমরো। সো এই বাঙালিকে যদি রাজনীতি থেকে বাদ দিতে হয়, জি। তাহলে প্রশাসনিক কেন্দ্রকে শিফট করতে হয়। তাহলে কলকাতা থেকে দিল্লি যাওয়াটা রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর। কার থেকে হস্তান্তর? বাঙালির হাত থেকে নন বেঙ্গলিদের হাতে। জি। এবং দেখবেন 1757 যে পরাজয়টা হয়েছিল, সে সূর্যটা, অস্তিমিত সূর্যটা পুরাপুরি ডুবে গেল এই 1912 সাল। তাহলে প্রথম কথা হলো দিল্লিতে গেল নন বেঙ্গলিদের হাতে। এই নন বেঙ্গলিরা যারা ছিল দিল্লিতে রাজনীতি নিয়ন্ত্রণকর্তা হিসাবে আবির্ভূত হলো, তারা এটা সবসময় দেখলেন যে আমাদেরকে ভাগ করা হয়েছে 1757 থেকে ধর্মের ভিত্তিতে না, আমাদেরকে কিসের ভিত্তিতে ভাগ করা হলো? ইংরেজ এখানে এসে দেখলো কাউকে যদি শোষণ করতে হয় তাহলে তাকে ভাগ করতে হবে।
এখানে বহু ভাষার লোক, জি তাহলে ভাষা দিয়ে তো ভাগ করার যাবে না। এখানকার মানুষের আচার আচরণ কালচারও আলাদা, আলাদা ভাগ করা যাবে না। কিন্তু ওই একটা জিনিস দেখলো, মুসলমানরা হচ্ছে স্বাধীন চেতা এবং সবচেয়ে বেশি মুসলমানরা হচ্ছে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলছে এই ইন্ডিয়ার মানে পাকিস্তান এবং ইন্ডিয়াকে, সেই সময় ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে ব্রিটিশ শাসন করার 200 বছরে সবচেয়ে বেশি মুসলমানেরা প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলে। গড়ে তো যেমন আপনি দেখেন শরীয়তুল্লাহ, জি ফরাজি আন্দোলন, দুদু মিয়া, তারপর আপনি আসেন তিতুমিরের বাঁশের কেল্লা। এই বাঁশের কেল্লাটা আবার ওই যে দিল্লি কেন বুঝতে বললাম, আপনি একটা জিনিস চিন্তা করেন, তার কামান আছে আর সামনে বাঁশ নিয়ে লোক দাঁড়ায় আছে, তাকে আপনি আজকে হলে কি বলবেন? আহমক বলবেন না? অবশ্যই কিন্তু একটা লোক তার জীবন দেওয়ার জন্য জানে সে মারা যাবে, কিন্তু সেটাকে সে কি করতেছে? কবুল করে নিচ্ছে। কি জন্যে? শহীদ হওয়া। কি জন্যে? শহীদ হওয়া। এর এই উদাহরণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় দিলেন? সূরা কাহাফে। পাহাড়ের গুহায় ছেলেরা কেন গেছিল? যখন আপনি ঈমান আপনি পালন করতে পারছেন না, তখন আপনাকে কি করতে হবে? 3টা কাজ তো। জি অবশ্যই প্রতিরোধ করতে হবে, আর সবচেয়ে লাস্টেরটা হচ্ছে কি? ঘৃণা করতে। জি আর এগুলোর কোনটা সম্ভব না হলে হিজরত করতে হবে। এদেশের মানুষ কোথায় হিজরত করে যাবে? হিজরত করে কোথায় যাবে? পারস্যতে যাবে না, যা তো কোনো জায়গা না। নাই। তখন সেটা আমার শ্রেয় কি? প্রতিরোধ করা এবং শহীদি তামান্নাটাকে গ্রহণ করা। তিতুমির তাই করছে। কামানের সামনে বাঁশের কেল্লা, কামানের সামনে বাঁশের কেল্লা। আপনি জানেন যে আপনি শহীদ হতে যাচ্ছেন। জি আসেন টিপু সুলতান, হায়দ্রাবাদ, সেখানেও কামান, এবং সেখানে কি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনি দেখতেছেন পুরা ভারতবর্ষ ইংরেজরা দখল করে নিচ্ছে, আপনি তার বিরুদ্ধে যদি যুদ্ধ করলেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আপনি লড়ে গেলেন। কিসের জন্য? স্বাধীনতা। তো ইংরেজের মাথায় প্রথমেই দিছে যে এই মুসলমানকে যদি দাবায় রাখা না যায় তাহলে এখানে আমি শাসন করতে পারবো না। আপনি খেয়াল করে দেখেন 1857 সালে সিপাহি মিউটিনি কারা করছে? মুসলমান। 100 বছর পরও কিন্তু সেই মুসলমানেরা ছিল। সো আমরা মুসলমানরা সবসময় একটা জিনিস মনে করে রাখছি, এই ভূমিটা আমাদের, এবং আমরা যারা মুসলমান না তাদেরকে রক্ষা করাটা আমার কি একটা দায়িত্ব এবং কর্তব্য। খালি দায়িত্ব না, কর্তব্য। কেন কর্তব্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ তাই, না তো আবার ইমানই থাকবে না। সেজন্য আপনি দেখবেন পুরা মোগল পিরিয়ডে, মোগলরা কি এখানকার লোক ছিল? ছিল না। মোগলরা কোথাকার লোক? সে আফগান পার হয়ে পারস্য থেকে আসছে। আপনি যদি দেখেন কিছু জিনিস অজ্ঞতা এইভাবে, মানে আমি মাঝে মাঝে ভাবি আওয়ামী লীগ একটা জিনিস এদেশে খুব ভালো করছে, একটা মিথ্যাকে বারবার বলে বলে এমন ভাবে বলছে সেটা সত্য হয়ে গেছে। যখন আপনার মাথার মধ্যে ঢুকায় ফেলে দিছে যে আপনি মুসলমান, আপনার পূর্বপুরুষ হিন্দু, আপনার পূর্বপুরুষ হিন্দু, এর মতো মিথ্যা আর কিছু নেই। এই দেখেন তার একটা প্রমাণ বলতেছি, সংসদে পর্যন্ত আমাদের একজন মেম্বার অফ পার্লামেন্ট এই কথা বলে ফেলে দিলেন। কোনো অজ্ঞতা বলবো না, সবাই সবকিছু জানবে তার কোনো মানে নেই। উনি বললেন যে সুফিবাদের মাধ্যমে এই উপমহাদেশে কি আসছে? এই বেঙ্গলে ইসলাম আসছে। এই কথাটা ঠিক না। এই উপমহাদেশে চিটাং, চট্টগ্রাম, এই নামটা কিন্তু ফার্সি না। চট্টগ্রাম নামটা হচ্ছে ফার্সি না। আরবেরা এখানে জাহাজ নিয়ে আরব বণিকরা ব্যবসা করতে এসছে এবং তাদের মাধ্যমে ইসলাম এখানে প্রচার হয়েছে। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, হিন্দু ধর্মের আগে এখানে কি ছিল? দাবির সম্প্রদায় যারা ছিল, এই দাবির কারা জানেন? নূহ নবীর ছেলে। তারা কিসে বিশ্বাস করতেন? এক ঈশ্বরবাদে বিশ্বাস করতেন। এই দাবিরদেরকে বারবার পরাজিত করছে কারা? এই পাল সাম্রাজ্য পর্যন্ত যদি আপনি আসেন, ব্রাহ্মণদের যে ধর্ম সেটা তো হিন্দু ধর্ম। তার আগে তো মানুষ এই বৌদ্ধর কথা বলছেন, তারাও কি এক ঈশ্বরবাদের তো বিশ্বাস করে বৌদ্ধরা।
তারা কি অগ্নি উপাসক? না। না। কোরআনের সাথে ইসলামের সাথে সমস্যাটা কোন জায়গায়? ইসলাম বলতেছে আমরা এক আল্লাহতে বিশ্বাস করি। লা মানে হচ্ছে না, আল্লাহ ছাড়া আর কোনো খোদা নাই। জি। যে এক ঈশ্বরবাদে বিশ্বাস করে ওই সময় তার কোরআন ছিল না। আমাদের সময় কোরআন আসলো যখন, তো পরের টুকুন সাফিক্স যোগ হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমি এই জন্য আপনাকে অনেক পিছনে নিয়ে গেলাম যে আমরা যারা এই প্রকৃত সত্যটা বুঝবো না, তাহলে আমার পূর্বপুরুষ কিন্তু হিন্দু না। না। হিন্দুরও পূর্বপুরুষ আছে। আর যদি আমি মুসলমান হই তাহলে আমাকে বিশ্বাস করতে হবে আদম আলাহিসাল্লাম থেকে শুরু। তাহলে আমার পূর্বপুরুষ কোনোদিনই কি ছিল না? হিন্দু ছিল না। হিন্দু ছিল না। তারপর একটা কথা ছিল, শ্রীলঙ্কায় একটা পাহাড় আছে, সে পাহাড়কে বলা হয় অ্যাডামস পিক। তো ওখানে বলে যে আদম আলাহিসাল্লাম ওখানে আসছে। জি। তাই আমি জানি না সত্য মিথ্যা, এটা তো ইতিহাসের কথা। যদি এসে থাকে তাহলে আপনি কিভাবে বলতেছেন আপনার পূর্বপুরুষ এখানে হিন্দু ছিল? সিদ্ধার্থ, সিদ্ধার্থ কার নাম ছিল জানেন? বুদ্ধার নাম ছিল। সিদ্ধার্থ ছিল একজন হিন্দু রাজা, ব্রাহ্মণের পুত্র। সে কি অহিংসা প্রচার করছে, কিসের বিরুদ্ধে? একটা ধর্ম পরে আবর্তন হয়েছে, সে ধর্মের নাম কি ধর্ম? আপনি হচ্ছে ব্রাহ্মণ ধর্ম। জি। তারও আগে যদি আর্যরা আসে, আর্যরা কোথা থেকে আসছে? সো আপনি যদি এইভাবে যদি সার্কেল খুঁজতে যান, ডিম আগে না মুরগি আগে, এই জন্য এই বিষয়ে তর্ক করা যাবে না। কিন্তু কোনো জিনিস প্রথম সত্য হচ্ছে, আমরা যদি মুসলমান হই, প্রথম কথা আমাদের বিশ্বাস করতে হবে, তাই না? জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জি। এই কিতাবের সন্দেহ না যারা মুত্তাকিন, যারা বিশ্বাসী, তাই না? জি। তাহলে আপনি বিশ্বাস করলে প্রথম বিশ্বাস করতে হবে কি? আপনার আদম এবং হাওয়া। অবশ্যই। তাহলে কখনোই আপনার পূর্বপুরুষ কি হবে না? ছিল। অমুসলিম। দ্বিতীয় আপনাকে বলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমার পূর্বপুরুষ হচ্ছে আদম আলাইহিস সালাম। জি। তারপরে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু ইব্রাহিম থেকে আসছে ইসমাইল, ইসমাইল থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি। তাহলে আমি কিভাবে বলতেছি আমার পূর্বপুরুষ হিন্দু ছিল? কনসেপ্টটা কিন্তু পুরাটাই ভুল। জি। এবং বাংলাকে আপনি বলতেছেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির আগে এখানে মুসলমান আসেনি, এটা আর একটা ভুল। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আসার পর ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। শাসন ব্যবস্থা কায়েম আর মুসলমান হওয়া, এই দুটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। জি, অবশ্যই। ইন্ডিয়াতে 20 কোটি মুসলমান আছে, কিন্তু ওখান থেকে হিন্দু রাষ্ট্র। তখন কি বলতে পারবো না যে ওখানে ইয়া নেই? বাংলাদেশে ইসলামিক স্টেট না, তারপরে থেকে হিন্দু নেই, মুসলমান নাই 91%, অবশ্যই। পাকিস্তানে হিন্দু নেই, আফগানিস্তানে নেই, সব জায়গায় আছে। সো এইভাবে ন্যারেটিভটা তৈরি করার পিছনে একটা দূরভিসন্ধি। সেই ন্যারেটিভটা মনে করাই দিচ্ছে যে তুমি ওখানকার লোক, তো তোমার আলাদা ভূমির কোনো দরকার নাই। জি। এবং ব্রিটিশ এটাকে এই হচ্ছে কি করে গেল, প্রথমে তুলে নিলে, এবং ব্রিটিশকে এটা দিছে কিন্তু হিন্দুরা হাতে তুলে। ব্রিটিশরা, কারণ ব্রিটিশরা জানতোই না যে মুসলমান শুয়োরের মাংস, শুয়োরের চর্বি ঠোঁটে নিতে পারবে না। এটা কারা মনে করে দিছে? কার্তুজের কথাটা। জি। তাহলে এই কার্তুজে শুয়োরের চর্বি, ভেজিটেবল ফ্যাট না দিয়ে তুমি শুয়োরের চর্বি দাও, তাহলে আর মুসলমানরা গুলি কিনবে না, বন্দুক ধরবে না, এমনি পরাজিত হয়ে যাবে। এই দুষ্টামি বুদ্ধিটা কে দিছে? হিন্দুরা। আপনি একটা জিনিস চিন্তা করেন, জায়নবাদী হিন্দুরা আবার বন্ডগোল হবে। হিন্দুত্ব যোগ আর হিন্দু ধর্ম এর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। যেমন জায়ন আর ইহুদিবাদের মধ্যে, জায়নিস্ট যারা, তারা সবসময় মুসলমানকে শত্রু হিসেবে আখ্যায়িত করে ফেলছে। জি। আর যারা প্রকৃত ইহুদি তারা জানে তাওরাত আমার যেমন ধর্মগ্রন্থ, ওদের একটা ধর্মগ্রন্থ আছে। ঠিক হিন্দুরা, আমি আজকে একটা জিনিস চিন্তা করতেছিলাম, করতে করতে বলতেছিলাম, ভাবছিলাম যে কলকাতার সমস্ত মানুষকে জিজ্ঞাসা করা উচিত যে তোমার পরে আমি আসছি, 71 সালে আমি আসিনি, জি। আর ও আসছে কবে? 47-এ না? জি। তো তোমার তো আমার ইকোনমিক অবস্থা তো ভালো হলো কেন? আমি এত বড় লোক হলাম, তোমার সাথে তো আমার বর্ডার, রাত দিন আমার সাথে ঝগড়া করতেছো, বাউন্ডারি দিচ্ছ, একবার চিন্তা করো তো তোমার কপাল পুড়লো কেন? এটা তো আসলে চিন্তার বিষয়। চিন্তা বিষয়। অবশ্যই। মানুষ কোথায় যেতে? আমেরিকা যেতে চায়, যেখানে ভালো। মানুষ কি ঘানা যেতে চায়? না। ইথিওপিয়া যেতে চায়? জি না। না। আমেরিকা, ইংল্যান্ডে যেতে চায় কেন? কারণ সেটা সব দিক থেকে ভালো। ভালো। তাহলে কোন পাগল বাংলাদেশ ছেড়ে কলকাতা যেতে চাবে? সেটাই তো কথা। জি। দ্বিতীয় কথা,
তাহলে দিল্লির ওখানে আবার ফিরে যায়, তাহলে দিল্লি হচ্ছে প্রশাসনিক কেন্দ্র, চলে গেল। জি আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বললাম এই উপমহাদেশ ভাগ হতে হবে, কারণ যে বীজ, এই এতক্ষণের গল্পের মধ্যে বললাম, যে বীজ হিন্দুত্ব রোপণ করছে, জি এই রোপণ থেকে বাঁচতে গেলে বাবা দুজন আলাদা থাকা, যেটাকে বলে আইনের ভাষায় পার্টিশন সুট। ভাই ভাই এক জায়গায় থাকতে পারবো না, দে কি বন্টনের মামলা করে, তোমার জমি তুমি বন্টন হয়ে যাবো, আমার জমি আমি বন্টন হয়ে যাবো, আমি আমারটার মধ্যে আছি, তোমার মধ্যে থাকো, মুখ দেখলে দেখো, না দেখলে দেখো না। 47 সালে এই পার্টিশনটাই হয়েছে, সেই পার্টিশন সুট অনুযায়ী সেটাও অন্যায় করে আমাদেরকে কি করা হলো, ভাগ করা। কারণ বাংলা যদি আপনার কথা, ইন্ডিয়ার কথা ঠিক হয় যে বাংলা এই এলাকাটা আলাদা, জি তাহলে ক্যাবিনেট মিশন প্ল্যানে বলছিল 3টা সেক্টর হবে, হিন্দুদের জন্য একটা, মুসলমানের জন্য, বাংলাদেশের জন্য একটা। বাংলা কোনটা? বাংলা, বিহার, উড়িষ্যা। বড় একটা বাংলা, বিহার, উড়িষ্যা। তাহলে বাংলা, বিহার, উড়িষ্যা মানে কি জানেন আপনি? আপনার সাথে ত্রিপুরা ঢুকে যাচ্ছে, তাহলে আপনি ইন্ডিয়ার প্রায় 2/3, আপনি 3 ভাগের আপনি 2 ভাগ। তাহলে আপনাকে সেদিন কমিউনিটি মিশন প্ল্যান তো কে রিজেক্ট করছে? জিন্না সাহেব? না, কে? নেহরু করছে। আজকে তার পরিপ্রেক্ষিতে আমরা 47 আরো বাদ দিলাম, 47 আমরা ভাগ হয়ে গেলাম। জি তো তুমি তো পার্টিশন করে বললা যে এই দুটো অঞ্চল মুসলমানের, দুটো অঞ্চল মুসলমানের, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। তো হঠাৎ তুমি পূর্ব পাকিস্তানে ধর্ম নিরপেক্ষতা আনতে চালা কেন? এই যে আনতে চাইলা, এই আনতে চাওয়া হলো কবে? কারণ 47 আপনি পাকিস্তানে একটা মুসলমান রাষ্ট্র, 47 থেকে 49-এর মধ্যে আপনি হায়দ্রাবাদ গ্রাস করলেন, আপনি কাশ্মীর গ্রাস করলেন, আপনি গোয়া গ্রাস করলেন, আপনি 12টা প্রিন্সলেস স্টেটকে গ্রাস করে ফেলে দিলেন এবং জোর করে। এই যে মিজোরাম, এটা সবগুলো স্বাধীন দেশ, নাগাল্যান্ড, মিজোরাম, এরা সবাই স্বাধীন। এদের কনস্টিটিউশন পদ্ধতি লেখা হয়েছিল জানেন, জোর করে আপনি ঢুকে গেছে। সিকিম তো 71-এর পরে, আমি সিকিম পরে আসতেছি, জি আপনি এই পর্যন্ত আপনার কর্মকাণ্ড কি? তাহলে আপনি একটা আগ্রাসী রাষ্ট্র হিসাবে পরিণত হলেন। এই আগ্রাসী ভাবটা কি? যেটা 1945 সালে সারা বিশ্ব বলল সাম্রাজ্যবাদ প্রসার হবে না। সাম্রাজ্যবাদ কাকে বলে? জোর করে আরেকটা রাষ্ট্রকে খেয়ে ফেলে যাওয়া। তাহলে জাপানকে আপনি কি বলেন? নাৎসিজমের মূল ইয়াটা কি, তত্ত্বটা কি? সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদ মানে কি? ইকোনমিক সাম্রাজ্যবাদ না, অ্যাকচুয়াল ভূখণ্ড গ্রাস করা। তাহলে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অ্যাকচুয়াল ভূখণ্ড গ্রাস করলো কে? দিল্লি। না ভারত না, দিল্লি। কারণ দিল্লিতে হচ্ছে কে, এই যত প্রশাসনিক চিন্তা হচ্ছে কার মধ্যে? দিল্লি থেকে। এখানে কি ভারতের এই 150 কোটি মানুষের সে আছে? ভারতের 150 কোটি মানুষ কি বলতেছে? 150 কোটি মানুষের আবার কথা শুনে, এই 150 কোটি মানুষের শিখরা আলাদা স্বাধীন ভূমি চায়নি? জি আজও চায় না? জি অবশ্যই চাই, চাই। তাহলে সেখানে কিন্তু কাশ্মীররা আলাদা থাকতে চায়। অবশ্যই তাহলে সেখানে যদি এই 150 কোটি মানুষের মধ্যে এই 7 সিস্টার তো আলাদা, বাঙালিরা তো আলাদা, যদি এরকম আলাদা করেন তাহলে 17 প্রদেশটা আলাদা। এটা আসলে 17টা রাষ্ট্র, যেটাকে জোর করে ভারত দখল করে রাখছে। এই দখলটা করে রাখছে কে? দিল্লি বাবুরা। জি এবং এই জন্যই বাবুরা যাতে দখল করতে পারে সেজন্য সাউথ ব্লক তৈরি করছে। কি ব্লক? সাউথ সাউথ ব্লক। এই সাউথ ব্লক নিয়ে কেউ কোনো কথা বলার সাহস পাবে না। হঠাৎ সাউথ ব্লকেরই হচ্ছে সন্তান হচ্ছে র। আচ্ছা আচ্ছা সাউথ ব্লকেরই সন্তান হচ্ছে র। এই দুইটাই পরিচালনা হয় কোথায় থেকে? দিল্লি। দিল্লি থেকে এই দিল্লির কাজটা হচ্ছে এই উপমহাদেশে অস্থিরতা তৈরি করে রাখা। ওই যে সাম্রাজ্যবাদ, ভারত যে সাম্রাজ্যবাদের শুরু করছে, সে কিন্তু সিকিম পর্যন্ত এসে থেমে গেছে। তার চিন্তা ছিল সিকিম না, কিন্তু তার চিন্তা ছিল এই ইস্ট পাকিস্তানকে গিলে খাওয়া। সে তাত্ত্বিকভাবে এটা পারেনি কার জন্য? চায়নার জন্য। সে জায়গায় আসছে। তাহলে যারা এটা বোঝে না তারাই বলে যে না, দিল্লি না, ইন্ডিয়া না ঢাকা। আরে ইন্ডিয়ার ঢাকা হয়? ইন্ডিয়া তো একটা দেশ, ঢাকা তো একটা রাজধানী। রাজধানী, ওই জন্য অনেকে বলে পিন্ডি। রাওয়ালপিন্ডিকে এখন রাজধানী আছে পাকিস্তানের? ইসলামাবাদ। তাহলে পিন্ডি যাবে কোনোভাবে? জি না না। আচ্ছা,
পিন্ডিতে কি ইয়া আছে, র আছে? জি না। পিন্ডিতে সাউথ ব্লক আছে? জি না। পাকিস্তান বাংলাদেশকে গ্রাস করার জন্য 16ই ডিসেম্বর পর থেকে আজ পর্যন্ত 55 বছরে কোনোদিন এক করছে? আপনি 73 সালে ভুট্টোকে নিয়ে আসেননি? এদেশে নিয়ে আসছেন না নিয়ে আসেননি? নিয়ে আসা হয়েছে অবশ্যই। কি জন্য নিয়ে আসছিলেন? আপনি তো পাকিস্তান দেখতেই পারেন না। আপনি তো বলতেছেন সবাইকে পাকিস্তান চলে যাও। সেই পাকিস্তানকে কেন আনলেন আপনি? কি জন্য আনলেন বলো? ও শেখও বুঝে গেছিল আচ্ছা। যে ইন্ডিয়া যা নিয়ে গেছে জি। এখন ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। নাই। এখন যে নিয়ে গেছে সেও ভিক্ষুক, সে তো আপনাকে কি দান করবে? তাহলে দান করলে কার কাছে যেতে হবে? যার ক্ষমতা আছে তার কাছে। ক্ষমতা আল্লাহর লোকরা হচ্ছে মুসলমান, তারা হচ্ছে মিডল ইস্ট, তারা হচ্ছে মিডল ইস্ট। আর তার মিডল ইস্ট হচ্ছে ভুট্টো সাহেব পাকিস্তানের কথা সারা জীবন শোনে। পাকিস্তান হচ্ছে মিডল ইস্টের সৌদি আরব থেকে শুরু করে ওয়াইসির যতগুলো কান্ট্রি আছে সবাই হচ্ছে কিভাবে পাকিস্তান হচ্ছে তাদের অভিভাবক। জি। এজন্য কিন্তু ভুট্টোকে টেনে নিয়ে এসেছিল, যার তো মিসকিন আনতে দেশ চালাবো কেমন করে? সহযোগিতার আশাই। হ্যাঁ, কিন্তু পারেনি নিতে। কে নিতে দেয়নি? ওই দিল্লির স্বর। সেই জন্য যারা এই কনসেপ্টটা বোঝে না, এতগুলো কথা বলার পিছনে কারণ হচ্ছে 71 আমরা দেখিনি। আর 71-এর 16ই ডিসেম্বর বিজয় নেয় এই কারণে, এই যে বললাম যে একটা দেশ আজকে কেন 55 বছর পর বলতে হচ্ছে শেখ হাসিনা তলাবিহীন ঝুরি হিসাবে রেখে গেছে। শেখ সাহেব তো একই কথা বলছিল জি। যে 71-এ পুরো পশ্চিম পাকিস্তান আমাদেরকে তলাবিহীন ঝুরি রেখে গেছে, তাই না? জি। তাহলে বটমলেস বাস্কেট যুদ্ধের পরও যা ছিল জুলাই মাসেও তাই। জি। একই আছে। 25শে মার্চ কালো রাত্রি রাগ পর্যন্ত এদেশের সমস্ত মানুষ কি ছিল? পাকিস্তান। পাকিস্তান। পাসপোর্ট কি? পাকিস্তান। সব পাকিস্তানি। পরিচয় পাকিস্তান। ভাষা তো বিভিন্নটা ইন্ডিয়াতেও তো আছে, কিন্তু আপনি রাষ্ট্রীয়ভাবে কি? পাকিস্তান। তাহলে আপনার সাথে 25শে মার্চ কে আক্রমণ করলো কাকে? পাকিস্তান সেনাবাহিনী কার উপর আক্রমণ করছে? এদেশের সাধারণ। ইপিআর পুলিশ সাধারণ মানুষের উপর। এটাই তো কথা। জি। তাহলে ইয়াহিয়াস কি কোন দেশে ছিল? ভিনগ্রহে ছিল? সে তো পাকিস্তান। তাহলে পাকিস্তান সরকার তার নিজের দেশের লোকের উপরে কি করলো? আক্রমণ করলো। আচ্ছা, এবার আসেন, জুলাই মাসে শেখ হাসিনা কোন দেশে? বাংলাদেশি। বাংলাদেশি। আক্রমণ করলো কার উপরে? দেশীয় জনগণের উপরে। দেশীয় জন। আচ্ছা, 70 সালের ভোট বা আইয়ুব খানের সময় ভোট দেওয়া হয়নি, গণতন্ত্র ছিল না। তো হাসিনার সময় কি গণতন্ত্র ছিল? ছিল না। ভোট বলে কিছু ছিল না। আপনি শেখ সাহেব কেন মুক্তির 7ই মার্চে ভাষণ দিয়ে কেউ বললেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম বলে আবার বক্তব্য শেষ করলেন জয় পাকিস্তান বলে। আবার আপনি 7 তারিখ থেকে কিন্তু 25 তারিখ পর্যন্ত ইয়াহিয়ার ভুট্টোর সাথে মিটিংও করলেন। তার মানে আপনি কিন্তু 7 তারিখে কোনো ঘোষণা স্বাধীনতার দেন, 25 তারিখ রাত পর্যন্ত আপনি দেন। তাহলে এই যে আওয়ামী লীগ মানে মুখে ফ্যাপড়া তুলে ফেলে দিছে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, একটা ডকুমেন্ট দেখান তো নাই। থার্ড যে কথা, তাহলে উনি স্বাধীনতা চান না, উনি কি চাইছিলেন? ক্ষমতা। কি জনগণ ভোট দিছে, সে ভোটে আমাকে ক্ষমতা দাও। এদেশের মানুষ 24 সালে প্রথমে কি চাইছে? হাসিনা অন্যায় অবৈধভাবে আছে। আচ্ছা, 6 দফা দেওয়া হয়েছিল কি জন্য? যে পশ্চিম পাকিস্তান আমাদেরকে চুষে খাচ্ছে, তাই তো? জি। বৈষম্য আন্দোলন, 24-এর আন্দোলন কি দিয়ে শুরু? বৈষম্য বিরোধী আন্দোলন ছিল। জি। এবং ওখান থেকে শুরু হয় আমরা দেখালাম যে ইন্ডিয়া শেখ হাসিনা নিজে বলে দিছে ইন্ডিয়াকে যা দিছিস তা কোনদিন ইন্ডিয়া ভুলবে না। তাহলে দ্যাট ইজ অ্যান অ্যাডমিটেড ফ্যাক্ট। তাহলে 24 আর 71 এক। তাহলে 71-এ আমি যুদ্ধ ঘোষণা করলাম কার সাথে? পাকিস্তান বাহিনীর সাথে, যারা বাঙালি ছিল না, নন বেঙ্গলি ছিল। জি। তাহলে এবারে আমি হাসিনা কি বাঙালি ছিল? এইখানে প্রশ্ন হচ্ছে হাসিনা বাঙালি না, হাসিনা হচ্ছে ভারতীয়। হাসিনা হচ্ছে ভারতীয়। দুইটা জিনিস বুঝেন। আপনাকে যখন পৃথিবীতে ছেড়ে দেওয়া হবে তখন মুসলমানদের সাথে আরেকজন শয়তানও আসে, একই আপনার ছায়া সাথে, তার নাম কারিন। জি।
সে আপনাকে সবসময় পথভ্রষ্ট করতে চায়। আওয়ামী লীগ এর সাথে একটা কারিন আছে, সেই কারিনের নাম ইন্ডিয়া। আচ্ছা। আওয়ামী লীগের সাথে একটা কারিন আছে, সেই কারিনের নাম হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া। তাহলে আপনি তাহলে দুটাই বোঝা গেল 25 তারিখ এবং জুলাই 1। জি। এবার কেন বলতেছি 16 ডিসেম্বর স্বাধীনতা যুদ্ধে বিজয় দিবস না? 16 ডিসেম্বর যে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার, সেখানে স্বাক্ষর করা আছে জেনারেল অরোরার জি। এবং নিয়াজি সাহেব। সাক্ষী হিসাবে এম এ জে ওসমানী আছে না? ওসমানী সাহেব ছিলেন সিলেটে, ইন্ডিয়াতেও না কিন্তু, আবার মনে রাখেন 16 ডিসেম্বর ওসমানী সাহেব ছিলেন সিলেট। জি। ওসমানী সাহেবের হেলিকপ্টারে ইন্ডিয়া গুলি করলো যাতে সে ঢাকা আসতে না পারে। তাহলে আপনি যদি আমার কাছে স্যারেন্ডার না করেন, আমি কি বলতে পারবো আপনি আমার কাছে স্যারেন্ডার করছেন? জি না। তাহলে আপনি পাকিস্তান স্যারেন্ডার করলেন কার কাছে? ইন্ডিয়ার কাছে। তো যুদ্ধটা কি ইন্ডিয়ার পাকিস্তানের ছিল? ইন্ডিয়ার তো কোনো ভূখণ্ডে যুদ্ধ হচ্ছে না, জি না। পাকিস্তানের মধ্যে ইন্ডিয়া ঢুকে গেল। পাকিস্তানের মধ্যে ইন্ডিয়া ঢুকে গেল না? অবশ্যই। ঢুকে যে পাকিস্তান বাহিনী পরাজিত হলো, ইন্ডিয়ার কাছে সারেন্ডার করলো। এটা কি ওই সাম্রাজ্যবাদের অংশ না? অবশ্যই। তা সারেন্ডার করলেন কার কাছে? ইন্ডিয়া। ইন্ডিয়ার। এবার আসেন 16 ডিসেম্বরের পর থেকে এবং বাংলাদেশের সকল অঞ্চল কিন্তু একসাথে মুক্ত হয়নি। না। এই মুক্তাঞ্চল যেটা বলছে সেখানে কিন্তু ইন্ডিয়ান বাহিনী আসছে। তাহলে আপনি যে মুক্ত করলেন, করে ইন্ডিয়ান বাহিনী আসলো, হ্যাঁ আমরা একটা মানচিত্র পাইছি, আমরা একটা পতাকা পাইছি। কবে পাইছি? 16 ডিসেম্বর। এটা আর একটা মুক্ত। 16 ডিসেম্বর আপনি মানচিত্র পাননি, পতাকাও পাননি। কেন বললাম? 16 ডিসেম্বর যদি মানচিত্র এবং পতাকা পেয়ে থাকে, আমি দেশবাসীর কাছে ভালো মতো বলতেছি, 16 ডিসেম্বর যদি আপনি মানচিত্র এবং পতাকা পেয়ে থাকেন, মেজর জলিলকে ডিসেম্বর মাসে ভারতীয় বাহিনী অ্যারেস্ট করলো কেন? তাহলে ভারতীয় বাহিনী থাকবে কি থাকবে না সিদ্ধান্ত নিব আমি। অবশ্যই। তাহলে আমার দেশের মানুষকে আপনি অ্যারেস্ট করতেছেন। সমস্ত জেলায় ডিসি বসালেন ইন্ডিয়ানদেরকে, কিভাবে? আপনার তো একটা সরকার আছে, মুজিবনগর সরকার আছে না? আপনি বলতেছেন আপনার সর্বাধিনায়ক নাই, একে খন্দকার নাই। আবার দেখুন এই ছবির মধ্যে একে খন্দকার দাঁড়ায় আছে পিছনে, যে একে খন্দকারের প্রেজেন্ট থাকা অবস্থা আপনার সই করতে দিল না। এবং ওই ইনস্ট্রুমেন্টের সেকেন্ড প্যারাগ্রাফে দেখবেন পুরাটাতে লেখা আছে যে বাংলাদেশে মানে এই সমস্ত সৈন্য সারেন্ডার করলো, আন্ডার কার হয়ে গেল? অরোরার আন্ডারে চলে গেল। জি। তাহলে পাকিস্তান কখন আপনার কাছে সারেন্ডার করলো? আজ পর্যন্ত কি পাকিস্তান আপনাকে সারেন্ডার করছে? জি। ইজ দেয়ার এনি ডকুমেন্ট? So why you are saying you got the independent? আপনি কিভাবে বলতেছেন যে আপনাকে যে ভারতের বয়ানটা কি যে তারা আমাদের স্বাধীনতা গিফট করছে? জি, এটাই বলে। তাই না? জি। এই যে বয়ানটা, আপনার একবার লজ্জা হয় না? আপনি বলেন 30 লক্ষ শহীদ হয়েছে। 30 লক্ষ কোথাকার লোক শহীদ হয়েছে? ইন্ডিয়ান সোলজার না বাংলাদেশের মানুষ? তা বাংলাদেশের মানুষ যদি শহীদ হয়ে থাকে, তাহলে আপনি আমাকে বলেন স্যারেন্ডার তো আমার কাছে করবেন। যুদ্ধে তো জয়লাভ করলাম আমি। জি। ভূখণ্ডও তো আমার। শোনেন, একটা ছবি দেখায়, এটাই হচ্ছে 71। জি। এটা হচ্ছে 71। ঈগল পাখিটা হচ্ছে ইন্ডিয়া, আর এই ম্যাচটা যেটা আমার, এই মানচিত্রটা আঁকড়ায় ধরেছিল। এটাই হচ্ছে 16 ডিসেম্বর। এটাই হচ্ছে 16 ডিসেম্বর। আচ্ছা আসেন, বাংলাদেশের 3টা জিনিস। প্রথম জিনিস হচ্ছে 10ই এপ্রিল আমরা একটা কি করছি? ডিক্লারেশন অফ প্রোক্লামেশন, ডিক্লারেশন ছিল না? প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স ছিল না? জি। সেটাকে লিখে দিছে ইন্ডিয়া লিখে। ইন্ডিয়া। সেটাকে লিখে দিল ইন্ডিয়া লিখে দিল। কে বললে কথা? ইন্ডিয়ার জেনারেল বলল। ইন্ডিয়ার জেনারেল বলল। আচ্ছা, আমাদের একটা কনস্টিটিউশন আছে, কে লিখে দিছে? তাও ইন্ডিয়া। তাও ইন্ডিয়া লিখে দিছে। মুজিবনগর সরকার কে গঠন করছে? সমস্ত এমপিরা পালায় কলকাতা গেল। কলকাতা কোনো মাঠে শুনছেন যে সমস্ত এমপিরা বসে সিদ্ধান্ত নিছে সৈয়দ নজরুল ইসলামকে আমরা রাষ্ট্রপতি বানালাম আর প্রধানমন্ত্রী বানালাম তাজউদ্দিন আহমেদকে? এরকম কোন ডকুমেন্ট আছে? জি না। মন্ত্রী পরিষদ গঠন করলাম আছে? জি না। নাই।
তাহলে কে তৈরি করে দিল? তাজুদ্দিন আহমেদের বইতে তাজুদ্দিন আহমেদ লিখছে, আমি ইন্দিরা গান্ধীর কাছে গেলাম, ইন্দিরা গান্ধী বললো তুমি প্রধানমন্ত্রী হয়ে দাও আর ইয়াকে রাষ্ট্রপতি বানাও। তাদের পরামর্শে সবকিছু আমাদের পরামর্শ তারা করে দিচ্ছে, আমার পরামর্শ না, এখানে কোনো পরামর্শের কোনো সুযোগ নেই, তারা বলতেছে করে দাও। আচ্ছা, আবার তাজউদ্দিন আর ইয়া যেন সাইন করে সব ডকুমেন্টে, সেজন্য শেখ মুনিকে দিয়ে সে আবার মুজিব বাহিনী গঠন করে দিত। মুজিব বাহিনী আবার কার আন্ডারে? না, বাংলাদেশের সেই সময়কার আমরা স্বাধীন বাংলা সরকার যাকে বলতেছি তার আন্ডারে আবার মুজিব বাহিনী না। মুজিব বাহিনীর হাতে অস্ত্র আছে আর মুক্তিযোদ্ধার হাতে অস্ত্র নাই। এই মুক্তিযুদ্ধের কমান্ডার কারা? যারা আমাদের সবচেয়ে ট্রেন্ড সৈনিকেরা। আপনি দেখেন 7 সেক্টর কমান্ডার কারা? এদের আন্ডারে মুজিব বাহিনী কেন না? মুজিব বাহিনী রয়ের আন্ডারে, জি মুজিব বাহিনী রয়ের আন্ডারে। তাদের ট্রেনিং কোথায় হয়? দেরাদুনে। তাদের ট্রেনিং হয় দেরাদুনে। আর আমার সেক্টর কমান্ডারের ট্রেনিং কিন্তু দেরাদুনে হয় না। তাহলে দেরাদুনে আমি ট্রেনিং দিচ্ছি কাদেরকে? এই তোমরা যাওয়া ভিতরে যা ওটা দখল করতে গেল। জি আসেন, শেখ সাহেব মানে যুদ্ধকালীন সময় 7 দফা চুক্তি করলে এবং বলা হয় মানে সৈয়দ নজরুল ইসলাম ওই সময় সাইন করে অজ্ঞান হয়ে গেছে। মানে কি মানে ওইটা তো পুরাপুরি দাসত্ব না, ওটা হচ্ছে আপনি প্রদেশ হয়ে গেলেন, এটা স্বীকার করে সাইন করলে, তারপরে চুক্তি সাইন করলেন প্রদেশ হওয়ার। তাহলে আপনি বলেন যে আপনি যে বলতেছেন 16ই ডিসেম্বর একটা প্রদেশের জন্ম হলো না? জি আপনি আরো একটা জিনিস খেয়াল করেন, আপনারা যারা আছেন 6 ডিসেম্বর ইন্দিরা গান্ধীর ভাষণ শুনবে লোকসভায়। তিনি স্পষ্ট করে বললেন, আমি ওদেরকে বলে দিছি যেন ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র ঢুকায়। ধর্মনিরপেক্ষতা আর আমার বলছে ধর্মনিরপেক্ষতা ঢুকাবে। ওদের বলে দিচ্ছে বলে বাংলাদেশের হ্যাঁ, মানে নজরুল ইসলাম এদেরকে বলে দিছে। আপনার কথার বাইরে যাওয়ার কি সুযোগ আছে? কোনো সুযোগ জি নাই। আচ্ছা, আপনি জানেন 7 দফা সাইন না করার পর্যন্ত আপনাকে কোনো আর্মস অ্যামিউনিশন আগস্ট মাস পর্যন্ত দেয়নি। তাহলে আপনি যুদ্ধ শুরু হলো মার্চে, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট মাসে পাইলেন এবং আপনাকে বললো 20 মাইল বর্ডার থেকে 20 মাইলের মধ্যে তুমি যুদ্ধ করবা, তার ভিতরে যেতে পারবা না তুমি মুক্তি ফৌজ। আচ্ছা আর নভেম্বর মাসে আসছে হচ্ছে মুজিব বাহিনী, নভেম্বর মাসে আসছে মুজিব বাহিনী। এই যে ইয়া নাম কি রেন্টু, উনি তো মুক্তিযোদ্ধা। ওনার বইতে দেখেন উনি কি বলছে, কবে উনি তো মুজিব বাহিনী ট্রেনিং নিয়ে আসছে দেরাদুন থেকে। বলেন যে উনি কবে আসছে? তা নভেম্বর মাসে এরা আসলো, ডিসেম্বরের 3 তারিখ থেকে হলো যুদ্ধ। পাকিস্তানের সাথে আপনি যুদ্ধটা করলেন কখন? সেটাই তো আচ্ছা, যুদ্ধ হলে কি হয়? বাঁচে হয় বিপ্লব আর যুদ্ধের মধ্যে কিন্তু পার্থক্য আছে। যুদ্ধ হলে কি হবে? আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছবি দেখেন, ট্যাঙ্ক যাচ্ছে, বোম্বিং করতেছে, বিল্ডিং সব উড়ে যাচ্ছে। একটা ছবি দেখেন তো ঢাকা শহরের এরকম বোম্বিং আলা ঘর বাড়ি, বলেন না? এমন কিছু হয়নি তো। না 32টা ভেঙে দিছে। এখন যে অবস্থা 32-এর, 71-এ কি 32-এর অবস্থা ছিল? জি না ছিল না। শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া কোথায় ছিল? ঢাকায় ছিল, অ্যাটমিক এনার্জি কমিশনে চাকরি করছে, প্রতি মাসে বেতনটা নিছে পাকিস্তান সরকারের কাছে। আচ্ছা ওই রেন্টুর বই পড়ে দেখেন। শেখ সাহেবের মা অসুস্থ হয়ে পড়ছিল, সেটা জানা না হলে টিক্কা খান হেলিকপ্টারে করে ওই গোপালগঞ্জ থেকে শেখ সাহেবের মাকে নিয়ে আসা সিএমএসে ট্রিটমেন্ট করাইছে। জি জয় হয়েছে কোথায়? সিএমএসে। একটা ধর্ষক জাতি শেখ হাসিনার মতো এরকম সুন্দর মেয়েকে ছেড়ে দিল কেন? রেহেনার মতো সুন্দর মেয়েকে ছেড়ে দিল কেন? ও জানে যার বাপ ভারতের সাথে আতাত করে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করে এই দেশটাকে ভাগ করে দিতে চাচ্ছে, জি তাদের উপর আপনি রিভেঞ্জ নেবেন না। প্রথম কাজ আপনার তো কন্ট্রোল লাগলে তাকে আমি আপনাকে না পেলে আপনার ছেলে মেয়েকে ধরবো না? অবশ্যই শেখ হাসিনা তাই করছে কিনা? অবশ্যই করছে যে বাড়িতে গেছে মেজর সাহেবকে পায়নি, তার বউকে তুলে নিয়ে আসেনি? অবশ্যই প্রেগনেন্ট মেয়েকে তুলে নিয়ে আসেনি? লাথি দিয়ে তার পেটের বাচ্চা নষ্ট করেনি শেখ হাসিনা? জি তো শেখ হাসিনা তো বললেন যে আপনারা বলতে চাচ্ছেন যে সে খুব সভ্য মানুষ, তাহলে কি করতে হবে? এই জন্যে বলা হয় যে আমি তখন বললাম যে আওয়ামী লীগ মিথ্যা বলতে বলতে সত্যতা পূরণ করতে চাই। যেমন এখন তারা লাগছে আমার পিছনে লেগে, এখন করতে চাচ্ছে কি যাচ্ছা
শাহরিয়ার সাহেবকে তো কোনো কিছুতে আটকানো যাচ্ছে না, ওনার চরিত্রটা কোনোভাবে অ্যাসাসিন করা যায়। আচ্ছা, তো চরিত্র অ্যাসাসিন না করতে হলে তো হবে না, চরিত্র অ্যাসাসিন না করতে পারলে কিভাবে বাড়া যায়? ঠিক আছে, একটা গল্প বানায় ফেলো ওর জন্ম নিয়ে। জানেন, আমার বাবা মার বিয়ে হয়েছে, আমার 2 চাচাও শহীদ হয়েছে, আবার 2 মামাও শহীদ হয়েছে। আমার এক মামা আর্মিতে ছিল, এক মামা এই রাজার বাড়ি পুলিশে প্রথম দিনই শহীদ হয়েছে। আর আমার 2 চাচা তারা ইউনিভার্সিটি ছাত্র। আচ্ছা আচ্ছা। এইটাই হচ্ছে আমার বাবা আর আমার মামা ছিল হচ্ছে বন্ধু, যে 2 পরিবারের 2 জন শহীদ হয়েছে এবং কারোই লাশ পাওয়া যায়। আমার মামাদেরও লাশ পাওয়া যায়নি আজ পর্যন্ত, আমার চাচাদেরও লাশ পাওয়া যায়নি আজ পর্যন্ত। ওই যে সবাই বলে না জামাতে হচ্ছে সব, তাই আমি ওই জন্য মাঝে মাঝে বলি, এ বাবা এসা আমার বাড়ির ঘরের আস্তে সুস্তে খবর নিয়ে যাও। আমার বাড়িতে, আমার গ্রামের বাড়িতে আগুন ধরে দেওয়া হয়েছে জানেন। তা আমরা নাকি ওই যে আর এক বয়ান তৈরি করতেছে আনিস সাহেব, যে জামাতিরা চেষ্টা করতেছেন ওনার কোনোভাবে মুক্তিযোদ্ধা হতে পারেননি। আর আমি মুক্তিযোদ্ধা হলেই কি আর না হলে আমার তাতে কি আমাকে জান্নাত দিবে নাকি? আমি মুসলমান হলে জান্নাত পাবো, তো মুক্তিযোদ্ধা হওয়ার আমার কোনো দরকার নেই। আমি তো স্বীকৃতি চাচ্ছি না তোর কাছে, স্বীকৃতি চাচ্ছি না তোর কাছে। জি তা আপনি সেটাকে ছড়া দিলে না, না উনি হচ্ছে ওনার জন্মের ঠিক নেই। এই ধরনের কথা কারা বলতে পারে? সুস্থ মস্তিষ্কে কোনো লোক বলতে পারে? জি না। পারে না। আমরা ইসলামে কি শিখছি? অপবাদ দেওয়াটা। অপবাদ মানুষের উপর যদি দাও, সে অপবাদ যদি অপবাদ মানে কিছু সত্য না, জি এর চেয়ে তো কবিরা গুনাহ আর কিছু আছে কি? জি। ওইটাই ফিরতে নিজের দিকেই। আচ্ছা, আমি তা জানি না। আমি বরং হাসি যে এদের ঠিকানা পেলে আমি ফলমূল পাঠাই দিতাম, কারণ আমার গুনাহ তো তার কাছে ট্রান্সফার হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এবং আওয়ামী লীগ যত এটা কমার্শিয়ালাইজেশন করবে তত আমার গুনাহ হালকা হয়ে যাবে আল্লাহর ইচ্ছায়। এবং আল্লাহ যদি এই ইয়াতে যদি আমাকে জান্নাত কবুল করে। সো যে কথার মধ্যে ছিলাম, তাহলে প্রথম বোঝা গেল আমরা দিল্লি না ঢাকা, এরা যারা বোঝে না তারা এই কথাটা বলে। সেকেন্ডলি হচ্ছে, তাহলে আমি দেখালাম যে স্বাধীনতার মধ্যে যা যা হলো একটাও এদেশের মানুষের সিদ্ধান্তের কোনো কাজ না। আপনি জানেন যে প্রথম ফরেন সেক্রেটারি কে ছিল? খন্দকার মোস্তাক সাহেব। এই সরকার, মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিল খন্দকার মোস্তাক। মোস্তাককে জাতিসংঘ ডাকলো জুলাই মাসে, পাকিস্তান রাজি হয়েছে, তুমি যা যা চাও 6 দফার সব মেনে নিবে, আসো এখানে চুক্তি সাইন করো। কি করো? চুক্তি সাইন করো, করে তোমরা ফেডারেল স্টেট হয়ে যাও। ইন্ডিয়া জানতে পারে কি করছে জানেন? খন্দকার মোস্তাককে জেলখানায় দিয়েছে। যাতে না যেতে পারে। জেলখানায় খালি দিয়ে না, সঙ্গে সঙ্গে তাকে রিজাইন করাইছে, পদ থেকে। করায় তারপরে সেখানে আব্দুল সামাদ আজাদকে দেওয়া হয়েছে। দিয়ে আব্দুল সামাদ আজাদকে গার্ড দিয়ে নিয়ে গেছে ইয়াতে, যে আব্দুল সামাদ আজাদ বলতে এটা কোনো আপোষ চলবে না। তার মানেটা কি? আমার ইচ্ছেতে আমার ইচ্ছা 6 দফা, জি আমি ভোট দিছি কি আমার ক্ষমতা আমি করব, আমরা দুটা ফেডারেল স্টেট হব। জি এটা তো শেখ সাহেব মেনে নিলে, সেটা যখন জুলাই মাসে মেনে নিল, এটা তো আবার অন্যরা বয়ান দিয়েছে। তাহলে জুলাই পর্যন্ত যে আত্মাহতি হয়েছে সেটার কি হবে? তাই আমি যদি বলি 13 সালে 7/70 হত্যা হয়েছে, তারপর 18 সালে বিএনপি ইয়াতে যায়নি, আওয়ামী লীগের সাথে নির্বাচনে যায়নি, তখন তো আমি বিএনপি বলতে পারতো 13 সালে তো তুমি হত্যা করে ফেলছো, জামাত তো বলতে পারতো যে আমার সব নেতৃবৃন্দকে তুমি জুডিশিয়াল কিলিং করে ফেলে দিচ্ছ দেশের স্বার্থে। তাহলে তোমার দেশে যারা এই বয়ানগুলো দিচ্ছে তারা কিন্তু কি হচ্ছে, এই বয়ানওয়ালারা আবার ওপার থেকে যা শিখায় দেয় দিল্লিওয়ালারা, এই প্রভুরা সেটাই বল। আচ্ছা, তাহলে বোঝা গেল আপনার সরকারও আপনার, এই জি। সরকারটাও চলতেছে দিল্লির কথা। যারা বলে যে আমি বহু জায়গায় চ্যালেঞ্জ করছি, আল্লাহর ওয়াস্তে ববিতাকে জিজ্ঞাসা করেন শহীদুল্লাহ কায়সার যখন বাসা থেকে বাড়াইছিল, তখন যে ব্রিগেডিয়ার সাহেব ছিল সে ইন্ডিয়ান ব্রিগেডিয়ার ছিল না পাকিস্তানের ব্রিগেডিয়ার ছিল? 72 সালে জানুয়ারি মাসে ইন্ডিয়ান ব্রিগেডিয়ার ছিল। এবং ওই ব্রিগেডিয়ার সাহেবই ফোন কেটে দিলে ববিতাদের এখানে, এবং কি করলে দিলেন, আর কখনো ফোন ধরেননি।
এই সত্যটা কেন স্বীকার করেন? এবং আমি যখন ডকুমেন্ট দিয়ে দেখাই তখন বলেন সাড়ে খালি বই পুস্তক। তাহলে আমরা যদি দেখি যে বুদ্ধিজীবীগুলো তাহলে সবগুলো হত্যা করছে কি জন্যে? যে বেছে বেছে হত্যা করছে কাদেরকে? যারা ভারতীয় আধিপত্যবাদ মেনে নেয়। এবং আরেকটা জিনিস চিন্তা করেন, যাদেরকে হত্যা করছে তারা এই 9 মাস তো ঢাকাতেই আছে রে ভাই। তাই যে হত্যাই করবো 25 তারিখের পর মার্চ মাসে করতে পারতাম তো, জি অবশ্যই এপ্রিল মাসে করতে পারতাম, অবশ্যই মে মাসে করতে পারতাম। যখন একটা সেনাবাহিনী বিপর্যস্ত, 16 তারিখে আমি সারেন্ডার করব, এই সিদ্ধান্ত কি 16 তারিখ সকালে হয়েছে? জি এরকম দিন হতে পারে? জি না একটা ওয়েল ট্রেন্ড আর্মি, তারা একটা দেশ খালি সারেন্ডার হওয়া না, একটা অংশ, আপনার হাফ অফ দ্য অংশ চলে যাচ্ছে, এটা কি 1 মিনিটের ডিসিশন? অবশ্যই না এই ডিসিশন তো আরো আগে পাকাপাকি হয়ে গেছে। 14 তারিখে এই ডিসিশন পাকাপাকি হয়ে গেছে, বা তারও আগে হয়ে গেছে, যখন বিভিন্ন ভূখণ্ড আস্তে আস্তে ইন্ডিয়ার হাতে নভেম্বর থেকে হয়ে গেল। তাহলে আমার প্রশ্ন হচ্ছে 14 তারিখে আপনি কয়জন বুদ্ধিজীবী মারা গেছে লিস্টটা জানতো? 14 তারিখে যে বুদ্ধিজীবী মারা গেল তার কি সবাই তো বলছে 14 তারিখে চোখ বেঁধে তুলে নিয়ে গেছে, মারা যে 16 তারিখের পর মেরে ফেলে দেয়নি। আপনি কিভাবে জানলেন? আপনি রায়ের বাজারের বদ্ধভূমি আবিষ্কার করলেন কবে? রায়ের বাজারের বদ্ধভূমি আবিষ্কার করলেন কবে? এবং এই লোকগুলো এই 9টা মাস থাকলেন, সরকারের বেতন তুললেন, ডেলি হাজিরা দিলেন, যে ডাক্তার সে হাসপাতালে গেলেন, রুগী দেখলেন, মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করলেন, মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করলেন, তাকে হঠাৎ 14 তারিখে মারবো কেন? সবই তো পরিকল্পিতই তাহলে সব করে, তাহলে 16 তারিখে যারা বলতেছেন আপনি একটা মানচিত্র পাইছেন, আসলে আপনি তো তখনও, কারণ আপনি সারেন্ডারটা পাকিস্তান আপনার সাথে করেন। চলে নেই আচ্ছা, স্বাধীনতার মধ্যে ইন্ডিয়াতে গেছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, কেন তাকে আটক করে রাখলেন? মুজিব বাহিনী দিয়ে যুদ্ধকালীন সময় এই বাম ফ্রন্টের নেতাদেরকে আপনি কিভাবে কেন মেরে ফেললেন? মুজিব বাহিনী এসে তো পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধ করবে, অবশ্যই সে এসে এদেশের মুক্তিযোদ্ধাদেরকে মারলো কেন? আচ্ছা, আপনি স্বাধীন হয়েছে, শেখ সাহেব আসলো, জি আসার আগে ইন্ডিয়াতে কেন 25 বছরের চুক্তি করলেন? ইন্ডিয়াতে কথা দিয়ে যে আসলেন, 25 বছরের চুক্তির আগে সেনাবাহিনী ফিরে গেছে? না আমি অনেক জায়গায় বলছি, জেনারেল উবান আসলেন রক্ষী বাহিনী তৈরি করে দেন, কাদেরকে দিয়ে? মুজিব বাহিনীর ছেলেপেলে, ওই দেরাদুনের ট্রেনিং পত্রগুলোকে দিয়ে তিনি রক্ষী বাহিনী তৈরি করবেন। এবং এর মধ্যে ইন্ডিয়ান সোলজার থেকে গেল। চীন কি বলল? চীন বলল আমাদের স্বীকৃতি দিতে কোনো অসুবিধা নেই, কিন্তু ইন্ডিয়ান সোলজার থাকা চলবে না, এটা ইন্ডিয়ার এক্সপানশন হওয়া যাবে না। ইন্ডিয়ার যদি এক্সপানশন হয় তাহলে আমি এখানে স্বাধীনতা দিব না। এ কথা কবে বলছে? 72 সালে নভেম্বর মাসে ইউএনএ তখন যখন তার ভেটো ক্ষমতা প্রয়োগ করে। তাহলে আপনার দেশ স্বাধীন, আপনার দেশে বহিরার সৈন্য থাকলো কেমন করে? সেটাই তো এবং 72 থেকে 75 পর্যন্ত, 75-এ কেন বললাম, আপনি 47-এ ছিল নারায় তকবীর, 27 নভেম্বর সিপাহী এবং জনতা সবাই কিন্তু নারায় তকবীর ধরে দিচ্ছে। তাহলে 47-এ আমি যে নারায় তকবীর, সে নারায় তকবীর আবার ফিরে আসলো কবে? 7ই নভেম্বর 1975-এ, এবং জানায় দেওয়া হলো ভারতের আধিপত্যবাদ আমরা মানি না। শেখ সাহেবকে সে সময় মেরে ফেলে না দিয়ে কি উপায় ছিল? তিনি তো ভারতের হাতে বাকশাল তৈরি করে ভারতের হাতে অঙ্গরাজ্য বানায় ফেলে দিলেন। ইতিহাস বড় নির্মম। সেই সময় যারা শেখ সাহেবকে মেরে, আমি যদি বলি, আপনি শেখ কামাল তো প্রথম গোলাগুলি শুরু করছে, জি অবশ্যই গুলি উপর থেকে করতে করতে নামছে কে? শেখ কামাল। আপনি 30,000 সৈন্যকে মেরে ফেলে দিয়েছেন। প্রথমে একটা দেশকে মানে উইক করতে গেলে কি করতে হয় জানেন? তার সেনাবাহিনীকে দুর্বল করতে হয়। কি করতে হয়? সেনাবাহিনী তো আপনি রক্ষী বাহিনী গঠন করে বলে সেনাবাহিনী দরকারই নেই, প্যারামিলিশিয়া গঠন করে আপনি বললেন সেনাবাহিনীর দরকার নাই। সেনাবাহিনীর বুট ছিল না আমার দেশে, সেনাবাহিনী এক বেলা রুটি খেতে পারতো, ওরা খেতে বিরিয়ানি। জি শেখ সাহেবকে না মেরে ফেলে দিয়ে দেশের স্বাধীনতা কিভাবে রক্ষা হতো? আজকে যারা বলতেছেন শেখ সাহেবকে হত্যাকারীদের বিচার করছে, এখন আমি যদি বলি
যে 72 সাল এবং 71 সালে 1.5 থেকে 2 লক্ষ বিহারিকে হত্যা করছে কারা? তাদের বিচার কে করবে? বিহারিরা কোথায় গেল? বিহারিদের সম্পদ কোথায় গেল? পাকিস্তান তো তুলে নিয়ে যেতে পারেনি। যখন অনেকে বলে না বয়ান দিচ্ছে যে ইন্ডিয়া তো নেইবার, তাকে আপনি তুলে নিয়ে যাবেন কিভাবে? মানচিত্র চেঞ্জ করতে পারবেন না। আরে বাবা, তাদের যে মিল সম্পদগুলো ছিল বিহারিরা তুলে নিয়ে পাকিস্তান গেছে কোনো বিহারি? আপনি এই বিহারিদেরকে রক্ত স্নাত করলেন কেন? 75-এর বাচ্চার কথা মনে হয়। আর ওই 71 সালে আপনি একটা বাচ্চাকে মুজিব বাহিনী এভাবে পা ধরে ওয়ালে বাড়ি দিয়ে মেরে ফেলে দিচ্ছে এবং তার ঘিলু ছিটকা চারিদিকে চলে গেছে, জানেন? নৃশংস। এটা কোনো মানুষ করতে পারে? জি না। তাহলে যারা দেশপ্রেমিক, যারা দেশপ্রেমিক, যারা শেষ সময় শেখ সাহেবকে না মারা আর কোনো অল্টারনেটিভ ছিল না এই দেশের মুক্তির, তাদেরকে আপনি কি করে দিলেন? যুদ্ধে যখন গোলাগুলি হবে, আপনি এখন এটা জিনিস বলেন। দেখেন, তারাই বয়ান নিয়ে আসবে 2 দিন পর, পুলিশ হত্যা দিবস। জানেন আওয়ামী লীগ বলতেছে কি 5ই আগস্ট পুলিশ হত্যা দিবস। জি। পুলিশ যেগুলো মারলো সশস্ত্র বাহিনী নিরস্ত্রদের উপর মারলো, গুলি চালানো। আর সেটা আপনি বলে দিচ্ছেন কি আপনি পুলিশ হত্যা দিবস। আপনি যে সেনাবাহিনীকে হত্যা করলেন, যে সেনাবাহিনীকে নৃশংসভাবে যাদেরকে আনাম করলেন, যাদের সমস্ত অস্ত্র শস্ত্র ইন্ডিয়া নিয়ে চলে গেল, তখন আপনি কিছু বলতে পারলেন না। তাহলে আপনি কিভাবে বলেন যে আপনি 75 সাল পর্যন্ত স্বাধীনতা ছিল? আমি তো বলতেছি এটা যুদ্ধ। কারণ 16 ডিসেম্বর তো সারেন্ডার করছে কার হাতে? ইন্ডিয়ার হাতে। এই 7ই নভেম্বর সিপাহী জনতা বিদ্রোহ করে ওই জেলের তালা ভেঙে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বের করে নিয়ে এসে ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করলেন। কিন্তু সেটা আমরা ধরে রাখতে পারি, জি। কারণ মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদারতা দেখাতে গিয়ে তাকে জীবন দিতে হয়েছে এবং সেই জন্যই জুলাইয়ের দরকার হয়েছে। এবং আপনাকে একটা জিনিস বলি, 71 থেকে 75 যেভাবে চালাইছে শেখ সাহেব, হাসিনা গত 17 বছর এইভাবে চালাইছে। কিভাবে? সে এসে প্রথমে বলছে আর্মির দরকার নেই। হাসিনা ক্ষমতায় নিয়েই কিন্তু ফেব্রুয়ারি মাসে আর্মি অফিসারদেরকে 57 জনকে মেরে ফেলে দিচ্ছে। জি। শেখ সাহেব সমস্ত ইসলামিক দলকে ব্যান করে দিয়েছিল। হাসিনা একই কাজ করছে। শেখ সাহেবের সময় এদেশে ইসলামের কোনো কথাই বলতে পারতেন না। রক্ষী বাহিনীর অত্যাচারে কেউ বেরোতে পারত না। রক্ষী বাহিনীর নতুন রূপ ছিল পুলিশ। জি। সো আপনি আমার কাছে যা জানতে চাইলেন জুলাই এবং এই 71 নিয়ে আমার জুলাই নিয়ে অভিজ্ঞতা, আমার জুলাই নিয়ে অভিজ্ঞতা হচ্ছে আমরা সত্যি আমাদের ভূখণ্ডটা যেটা 7ই নভেম্বর পাইছি, পতাকা পাইছি 7ই নভেম্বর আমাদের বিজয় দিবসে, সেটাকে রক্ষার আন্দোলন ছিল এই জুলাই। কারণ শকুন তো বারবার এসে, এই শকুন তো ওরা বন্ধ করেনি না। এই শকুন তো বারবার এসে সবল দিয়ে যাচ্ছে, এ সবল থেকে তো বাঁচতে হবে। সেই জন্যে আমার আপনার এই প্রাণের এ দাবি কি, সেটা হচ্ছে জুলাই সনদ ধারণ করতে হবে। এবং বিএনপি এই জুলাই সনদ বাস্তবায়ন না করলে জিয়াউর রহমান সাহেবের যে পরিণত হয়েছে, জি। শহীদ রাষ্ট্রপতি এই উদারতা দেখালে এই শকুন এসে আপনার ঘরে বসবে এবং তার জন্য পুরা দেশটাকে প্রায়শ্চিত্ত করতে হবে। পুরা দেশটাকে কিন্তু প্রায়শ্চিত্ত করতে হবে। তা আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী ভুল করবেন না। শুরুতে যতটুকু দেখছিলাম, এখন তো দেখতেছি না, আল্লাহর ইচ্ছা অনেকখানি পরিবর্তন হয়েছে এবং আমি আশাবাদী উনি অবশ্যই জুলাই সনদকে বাস্তবায়ন করবে। কারণ উনি সহ আমরা সবাই বাঁচতে চাই, উনি সহ আমরা সবাই বাঁচতে চাই। তোমার পিতার মতো যদি ওনার আল্লাহ না করে কিছু হয়, তাহলে এই পুরা জাতিটাও কিন্তু তার সাথে সাথে মৃত্যুবরণ করবে। এটা তো উনি চান। ধন্যবাদ আপনাকে। আমরা আরো প্রশ্ন করবো ইনশাল্লাহ, আমরা সমস্যা নাই। আরো জানতে চাই আপনার থেকে। কথা বললেই ভালো লাগছে, অনেক কিছু জানতে পারছি। আসলে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা দেখছি আমরা, যে ফ্যাসিবাদী যে আওয়ামী লীগ আবারও নাকি ওই রাজনীতিতে ফিরতে চায়, এটা সম্ভবত শোনেন, আওয়ামী লীগের রাজনীতি শেষ। দ্বিতীয় নম্বর, ভারত যতদিন এখানে তার কোনো পুতুল সরকার বসাতে না পারবে, ততদিন ভারত হাসিনাকে পাঠাবে না। কারণ হাসিনা হচ্ছে রাজসাক্ষী। হাসিনাকে যদি পাঠায়,
তাহলে ভারতের সব জোচ্চুরি ফাঁস হয়ে যাবে। কি হয়ে যাবে? সব ফাঁস হয়ে যাবে। আর শেখ হাসিনা নিজের জীবনকে খুব ভালোবাসে। শেখ হাসিনার মতো এরকম মানে সে সব কিছুর আগে নিজে, সেজন্য দেশ গোল্লায় দাগ। জি সেজন্য সে এদেশে 30 লক্ষ কোটি টাকা পাচার করে দিস। এদেশের মানুষকে সে কোনোদিন বিশ্বাস করেনি, আজও করবে না। সো হাসিনার ফিরে আসার আমি ভাই বিশ্বাস করি না। আর তারপর একটা কথা, উনি যদি ফিরে আসতে চান খুবই ভালো কথা। আপনারা এই প্রশ্ন করেন কেন? উনি ফিরে আসুক, ওনার বিচার হচ্ছে, বিচারের সম্মুখীন হয়। আমরা কিন্তু এই আসার পূর্ব মুহূর্তে একটা নিউজে দেখলাম রয়টার্সে যে তিনি অঙ্গীকার করেছে 26 সালেই নাকি বাংলাদেশে ভালো কথা, আমরা সেটাকে সাধুবাদ জানাই। অসুখ আসলে তো কোনো সমস্যা নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কি ওই কাদেরা বাহিনীর মতন, কাদেরিয়া বাহিনী কিন্তু 75 থেকে 77 সাল পর্যন্ত বাংলাদেশ আর্মির সাথে যুদ্ধ করছে হালুয়াঘাট এলাকা। জি তো উনি যদি এরকম কোনো বাহিনী নিয়ে যুদ্ধ করতে আসে, এবার কিন্তু যুদ্ধ করতে হয় 20 কোটি জনতার সাথে। আর তার দ্বারা আছে, আজকে দেখলাম এক মেয়ে বোধহয় আমার সঙ্গে কি যেন বলতেছে হঠাৎ দেখলাম কেউ আসতেছে নাকি, মানে এরকম একটা ভাব যখন যা বলতে চায় সেটাও সাধ্য মতো বলতে পারতেছে না। তো এই যদি দেশের প্রতি ভালোবাসা হয় তাহলে এটার দরকার কি?